তারা সেখানে গিয়েছিল, তারা সারা দেশে একটা শান্তি যাত্রা করছিল, শান্তিপূর্ণ পদযাত্রা। হঠাৎ করে গোপালগঞ্জের ব্যাপারে তারা মার্চ টু গোপালগঞ্জ ডিক্লেয়ার করলেন। এই যে মার্চ শব্দটার মধ্যে যে একটা অ্যাগ্রেশন ছিল, সেটা আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারি, কারণ এটা না বোঝার কোনো কারণ নেই। সিনিয়র নেতা, একজন সিনিয়র নারী নেতা এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তার সম্পর্কে আপনার মিছিলে, একটা সমাবেশে যে ধরনের অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে, এটা কি? এটার বিরুদ্ধে তো প্রতিবাদ করতে হবে। এদেরকে কেন গ্রেপ্তার করা হয় না? তো রাজনৈতিক দল অনেক আছে এবং অনেক রাজনৈতিক দলের অনেক মতামত থাকবে। সুতরাং জামাতে ইসলামী সব মতের সাথে যে বিএনপির মতামত মিলে যাবে বা আরেকটি দলের মতামত মিলে যাবে, এরকম তো আমরা ভাবতে পারি না। জামাতে ইসলামী নিশ্চয়ই একটা জোট করার চিন্তা করছেন। ইসলামী দলগুলোর সাথে একটা জোট হতে পারে। ইসলামী দলগুলো জামাতের সাথে জোট করতে চায়। এনসিপি কার সাথে জোট করবে এটা খুবই একটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এরকম একটা জোট হতে পারে। আমরা তো এই দেশে জোটের রাজনীতি দেখছি। তো বিএনপিও তার একটা জোট বানাতে পারে। সুতরাং নির্বাচন যখন আসবে সামনে, তখন এই মাঠটা আরো পরিষ্কার হবে, মতামত গুলো পরিষ্কার হবে, কোন দল কি ধরনের পদক্ষেপ নেবে সেটা আমরা দেখতেই পারবো। জামাতে ইসলামী তার মিটিং এ যাদেরকে আসতে অনুরোধ করেছিল তারা গিয়েছেন। আমরা দেখেছি কারা কারা গিয়েছেন। বিএনপি তো বলেছে যে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি বা আমন্ত্রণ জানানো হয়নি। জামাত বলেছে আমরা আমন্ত্রণ করেছি। এর মধ্যেই তো রয়ে গেছে। এখন জামাত কালকে যে মিটিং করেছিল, তাদের যে 4 দফা বা তারা যেসব ঘোষণা, আপনি ওখানে জানলে এখনো, যে পিআর পদ্ধতি, স্থানীয় সরকার নির্বাচন আগে, সংস্কার আগে করতে হবে, হ্যাঁ, বিচার আগে করতে হবে, এই যে এইসব বিষয় হয়তো বিএনপি তো তাদের সাথে একমত না। বিশেষ করে পিআর পদ্ধতির ব্যাপারে তো বিএনপি এখনো একমত হননি। সুতরাং ওই সমাবেশে বিএনপির এমনিতেই যুক্তভাবে বা যৌক্তিকভাবে তাদের যাওয়ার তো কোনো প্রয়োজনীয়তা ছিল না। তারা কেন যাবেন এবং কি বলবেন সেখানে যেয়ে? জামাত তো আর একটা ঐক্যবদ্ধ পটভূমি তৈরি করে তো আর সকলকে নিয়ে আপনার সমাবেশটা করেনি। এটা ছিল জামাতে ইসলামী সমাবেশ। এবং কেউ কেউ শুভেচ্ছা বক্তব্য দিতে গেছেন, কেউ কেউ হয়তো সমর্থন করে বক্তব্য দিয়েছেন। ঠিক আছে, এটা তো আমরা দেখলাম কালকে কি কি হয়েছে। গণহত্যা, তো আপনি যখন চিন্তা করেন যে গণহত্যাটা কি, তখন তো আপনি সেটাকে গণহত্যার পর্যায়ে গেলে কি কি কন্ডিশন লাগে, সেই কন্ডিশন গুলো তো আপনাকে চিন্তা করতে হবে। আমার মনে হয় না আমরা সেই কন্ডিশন এখনো দেখতে পাচ্ছি। সেখানে যা হয়েছে সেটা তো পরিষ্কার, সবার সামনে পরিষ্কার। সেখানে এনসিপি নতুন একটা রাজনৈতিক দল, তারা সেখানে গিয়েছিল, তারা সারা দেশে একটা শান্তি যাত্রা করছিল, শান্তিপূর্ণ পদযাত্রা। হঠাৎ করে গোপালগঞ্জের ব্যাপারে তারা মার্চ টু গোপালগঞ্জ ডিক্লেয়ার করলেন। এই যে মার্চ শব্দটার মধ্যে যে একটা অ্যাগ্রেশন ছিল, সেটা আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারি, কারণ এটা না বোঝার কোনো কারণ নেই। এরপরে আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু ইনফ্লুয়েন্সিয়ার এবং কিছু কিছু লোকজন সোশ্যাল মিডিয়াতে নানা রকম প্রপাগান্ডা করেছেন, নানা রকম কথা বলেছেন। বঙ্গবন্ধুর সমাধি মিলিয়ে দিবেন মাটিতে, এসব নানাবিধ কথা বলার জন্য সেখানকার মানুষের অনুভূতিতে নিশ্চয়ই আঘাত লেগেছে এবং সে কারণে সেখানকার মানুষও কিছুটা অ্যাগ্রেসিভ ছিল। এই যে অ্যাগ্রেশন, দুই পক্ষের অ্যাগ্রেশনের মধ্য দিয়ে সেখানে একটা দুঃখজনক কাণ্ড ঘটে গেছে। এবং আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছে, এটা তো ভিডিও ফুটেজ আছে এবং নানাবিধ ফুটেজ আছে। সব ফুটেজ মিথ্যা না, আবার সব ফুটেজ সত্য না। এই বিষয়টাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা যা বলেছেন, তাকে যদি, তার কথা যদি ধরে নেন, উনি আইনানুগ ভাবে কাজ করছেন। হাজার হাজার মানুষের নামে মামলা হচ্ছে। সব মিলিয়ে আপনি দেখেন, এখন পোস্টমর্টেম ছাড়া লাশগুলো দাফন হয়ে গেছে। এখন আজকে মামলা হয়েছে হাজার হাজার মানুষের নামে। তো সব মিলিয়ে যখন আপনি বিবেচনা করবেন, তখন আইন কতটা প্রতিফলিত হয়েছে, কতটা অনুসরণ করা হয়েছে, এগুলো নিয়ে আরো আলাপ আলোচনা করতে হবে। আজকে কারফিউ উঠ্র হলে ওখানে 144 জারি ছিল। আপনি একটা এলাকায় যখন যাবেন, যে রাজনৈতিক নেতারা যান যখন, তখন তো তারা সেটা একটা অ্যানালাইসিস করেন যে সেই এলাকায় পরিস্থিতি কেমন। যেমন সালাউদ্দিন সাহেবের নামে উল্টাপাল্টা কথা বলার জন্য আপনার কক্সবাজারে চকরিয়াতে তাদের মঞ্চ ভাঙচুর হয়েছে, তাই না? তো এই যে সালাউদ্দিন সাহেবের নামে উল্টাপাল্টা, আপনি আপনার কর্মসূচি নিয়ে যান না ভাই, আপনার কর্মসূচি নিয়ে যান। অন্যকে গালিগালাজ, যে একটু আগে আমাদের ব্রিগেডিয়ার সাহেব বললেন না যে আমরা ভুলে যাই যে এই 71-এ কি হয়েছিল। আচ্ছা, উনি ভুলে যেতে চান, ভালো কথা, ভুলে যাই। এখন আপনি 24-এ এসে নতুন করবেন, নতুন করেন, ভালো কথা। তো আপনার কর্মসূচি নিয়ে আপনি যান, কিন্তু আপনি অন্য দলের নেতৃবৃন্দকে, অন্য দলের যে সিনিয়র নেতা, একজন সিনিয়র নারী নেতা এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তার সম্পর্কে আপনার মিছিলে, একটা সমাবেশে যে ধরনের অশ্লীল স্লোগান দেওয়া হয়েছে, এটা কি?
এটার বিরুদ্ধে তো প্রতিবাদ করতে হবে। এদেরকে কেন গ্রেপ্তার করা হয় না? আপনি চকরিয়াতে এই ঘটনা ঘটানোর পর আপনি আজকে ইয়াতে চট্টগ্রামে রাঙ্গামাটিতে যেখানে যেখানে সমাবেশ হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন সেখানে কি পরিমাণ ব্যবস্থা নেওয়া হয়েছিল। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, আমরা সবাই দেখেছি। তারা যেখানে থাকবেন ডগ স্কোয়াড দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাপী তল্লাশি করা হয়েছে। তাদের এই যে সেনাবাহিনীর যে এসএপি, পুলিশের, র্যাবের কি পরিমাণ সমাবেশ। তো এই যে একটা দলকে, একটা নতুন দল যারা এখনো রাজনৈতিক নিবন্ধন পায়নি, তারা অবশ্যই একটা নতুন দল, তাদের অনেক অবদান আছে, তারা বিশাল নেতা ছিলেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের যে সুরক্ষা দেওয়া এটা অবশ্যই সরকারের দায়িত্ব। এরকম সুরক্ষা দেওয়া তো প্রত্যেক দলকে, প্রত্যেক নাগরিককে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু এটা যে বেশি সুরক্ষা বা এটা যে বেশি হয়ে যাচ্ছে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলো তো নিশ্চয়ই এরকম সুরক্ষা পাচ্ছে না। নিশ্চয়ই হাবিব সাহেব তার এরকম বডিগার্ড পান না, বা তার এলাকায় যখন যান তখন নিশ্চয়ই হাবিব সাহেবের জন্য আপনার সেনাবাহিনী থাকে না, অথবা পুলিশ থাকে না, অথবা র্যাব থাকে না, এবং উনাকে চারিপাশে উনার নিরাপত্তার জন্য ব্যবস্থা থাকে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা করতে হবে। এটা ঠিক আছে কিনা, এটা সকলের জন্য সমান সুযোগ হচ্ছে কিনা, সকলকে আপনি একভাবে দেখছেন কিনা। তারপরে সামনে নির্বাচন আছে, নির্বাচনের আগেই কি সরকার এটা করে বুঝিয়ে দিতে চায় নাকি জনগণকে যে ওইটাই সরকারের মদতপুষ্ট একটি দল, ওইটাই সরকারের দল, ওটাই যে কিংস পার্টি বলে ওনারা খুব রাগ করেন। বাট সরকারের যে এইসব কাজকর্মের মধ্যে দিয়ে কি প্রমাণিত হচ্ছে, মানে কি বার্তাটা যাচ্ছে, এই বার্তাটা তো জনগণ জিজ্ঞাসা করবে, ভাই কি ব্যাপার, ওনাদের জন্য এত কিছু, এত আয়োজন কেন? তো এইসব নিয়ে তো কথাবার্তা হচ্ছে, কথাবার্তা হবে।